প্রিয় দর্শক, আমি নরিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নতুন আয়োজন তারা জ্বলা রাতে। আজকের আকাশে তারা জ্বলুক আর না জ্বলুক, আজকে আমাদের আয়োজনে কিন্তু তারা ঠিকই জ্বলছে। ইয়াস, আজকে আমাদের আয়োজনে স্পেশাল একজন অতিথিকে আমি নিয়ে আসছি, যে অতিথির সঙ্গে গল্প করব, আড্ডা দিব, অতিথির গান শুনবো এবং অনেক ফান করব এবং আজকের রাতের ঢাকাটা আমি এক্সপ্লোর করব। ইয়াস, তিনি আর কেউ নয়, তিনি আমাদের বাংলাদেশের লেজেন্ডারি সিঙ্গার নানা দাদান ওয়ান অ্যান্ড অনলি প্রতীক নবী। ভাইয়া কেমন আছেন? তাই নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কি নাম, অনুষ্ঠানের নাম কি বললেন? তারা জ্বলা রাত। তারা ঝরা না জলা? তারা জ্বলা রাত। ও, তারা জল। মেঘ তারা জ্বলা রাত, আকাশে তারা জ্বলছে কিনা জ্বলছে না আমি দেখতে পাচ্ছি না। মেঘ আছে তো, মেঘ আছে, তারা দেখা যাচ্ছে। তারা জ্বলছে, এই যে আমার সামনে তারা। তারা জ্বলছে। আমি আর আমার সামনে তারা। আমার তো মানুষ হওয়ার ইচ্ছা, তারা হওয়ার ইচ্ছা নাই। যেহেতু আমরা টিএসসি তে চলে এসেছি, সো টিএসসি তে আমি জানি আপনার অনেক পুরনো দিনের অনেক ঘটনা আছে, অনেক স্মৃতি আছে। হ্যাঁ। সো আপনার কাছে আমি সেই পুরনো দিনের স্মৃতিটা শুনতে চাই। টিএসসিতে তো অনেক স্মৃতি আমার। টিএসসি তো আমার মানে মানে কি বলবো, মানে যে এমন কোনো ইয়ে ছিল না, দিন ছিল না, যদি ঢাকায় আসি আর কি। ঢাকায় আসি কিন্তু শাহবাগ বা টিএসসিতে আসি নাই, এরকম দিন খুব কম ছিল। যদি কোনো কারণে একদিনও যদি টিএসসিতে না আসা হইতো তাহলে আমার শরীর খারাপ করতো। মানে প্রথমে মন খারাপ লাগতো, রাতে ছটফট লাগতো, তারপরে অনুভব করতাম যে আমার শরীরটা একটু খারাপ, এরকম ছিল। আর বিশেষ করে যে টিএসসির সামনে যে গোল চত্বরটা আছে, হাফ গোল চত্বর, ওটার কোনায় আর কি, ওইটার কোনার দেয়ালগুলো যে আছে, ওই দেয়ালের উপর বসে বসে ওই গানটা জন্ম নিয়েছিল। ওই গানটা এসেছিল আর কি, নদীর জল শোনা কুলছিল না। আচ্ছা, যেহেতু ওই আপনার সেই পছন্দের গানের কথা এসেছে এবং আপনার সেই গানটাই অনেক বেশি বিখ্যাত হয়েছে, জনপ্রিয়তা বেশি পেয়েছে। আচ্ছা, ওই গানটা যেহেতু আপনি এখানে লিখেছেন, ওই গানের লেখার শুরুটা কি ছিল? কি মনে করে আপনি গানটা লিখলেন? এটা আমার সন্ধ্যার সময় একটু মনটা খারাপ ছিল। কী যেন বিষয়টা আসলে আমার কী জন্যই বলা ভালো, আমি জানি বিষয়টা কিন্তু বলবো না, অসুবিধা নেই। সব কথা বলতে হবে এমন তো না, তাই না? আমরা কি জানতে পারি না? না, দরকার নেই, প্রয়োজন নেই। তো আমার একটা নদী ছিল, জানো না তো, কেউ জানে না বিষয়টা। আসলে আমার বিষয়টা, আমার যন্ত্রণাটা কেউ জানে না, জানতে চায়ও না। আমার একটা নদী ছিল, জানো না তো কেউ। আবার চিন্তা করছি যে নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু আমার নদী। কই, আমার নদী তো সব মরে গেছে প্রায়। আর নদীর মালিক তো প্রকৃতি। তো যাই হোক, তারপরেও আমার একটা নদী ছিল এবং সেই নদীটা আমার মতোই, সেই নদীটারও অনেক দুঃখ ছিল বুকে, এরকম একটা ব্যাপার। তো নদীটার ভিতরেও অনেক রকম আলোড়ন ছিল, ঢেউয়ের মতো একটা ব্যাপার ছিল। জল ছিল কি না ছিল সেটা বিষয় না, কোনো কুল ছিল কি না ছিল সেটাও বিষয় না, ঢেউয়ের এবং প্রবাহমান নদী ছিল। ওই গানটা যখন আপনি রিলিজ করলেন তখন দর্শকের সাড়া কেমন পেলেন? সে তো আর বলার কিছু না, শুধু জানে বাংলা ভাষাভাষী গান যারা শোনেন, এই বিশাল শ্রোতা গোষ্ঠী জানেন ব্যাপারটা। এটা তো আছেই, এটা তো ঘটেছেই, এটা আমার নতুন করে বলার কিছু না। অবশ্যই এটা ম্যাসিভ ব্যাপার, অবশ্যই ভালো লাগার ব্যাপার। ও সে ব্যাপারে আসলেই মানে রাতারাতি না, গানটা অনেক আগের থেকে আমি করেছি, অনেক আগে গানটা চলছিল। মানে গানটার পেছনে অনেক জল্পনা কল্পনা অনেক ছিল, সময়, অনেক শ্রম, অনেক কষ্ট আছে। কিন্তু বিশেষ করে ইত্যাদিতে গানটা যখন গেল রাত্রে, ইত্যাদিতে বিশেষ করে হানিফ শোকের দাদার কাছে অনেক কৃতজ্ঞতা আমার। ইত্যাদিতে যাওয়ার পরের দিন সকালবেলা যখন ঘর থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরোলাম, যেখানে শাহবাগ আসি, এদিক যাই ওদিক যাই, যেখানে যাই, মানুষজনের যে আমার প্রতি একটা ভালোবাসা তো ছিল, অনেকের, সবার যে ভালোবাসা ছিল তা না, অনেকের অবহেলাও ছিল, ঘৃণাও ছিল, ঈর্ষাও ছিল, সেগুলোও ছিল, এখনও আছে। সব কিছু বর্তমানে এখনও বহান্তরীয়তা। যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি অনুভব করেছিলাম যে অনেক ব্যাপারটা এখন অনেকের, গানটা শুধুমাত্র আমার, অনেক মানুষের মুখে মুখে বা শ্রবণে, চেতনায়, মনে থাকায় বা ব্রেনের মধ্যে কাজ করছে, সুরটা মনের মধ্যে কাজ করছে, তার যেন প্রতিফলন আমার উপর ঘটছে, আমার দিকে তাকাচ্ছে সবাই, ওটা বুঝতে পেরেছিলাম। ওটা ভালো লেগেছিল খুব এবং ওটা চলছিল। আগেও এরকমই ছিল, কিন্তু পরিসরটা ছোট ছিল। যারা আমাকে চিনতো, যারা আমার গান শুনেছেন, তারা গানের জন্যই আমার দিকে, আমার ব্যাপারে তাদের মনোযোগটা সৃষ্টি হয়। এই যে বললেন ভালো লাগা, এই যে জনপ্রিয়তা, হ্যাঁ, এই ভালো লাগাটা আপনার কাছে মানে কেমন অনুভূতি? এটাকে আর এটাকে বলে বোঝাতে হবে যে এটা আমার খারাপ লেগেছে? কেউ কি বলবে? তা মানে বলা কি, তারপর কি বলা সম্ভব? ভালো লেগেছে, কেন ভালো লাগবে না? মানুষের জন্য গান করেছি, মানে মানুষের জন্য তো গানটা করা, মানুষ গ্রহণ করেছে, মানুষ প্যাসিভভাবে কোটি কোটি মানুষ শুনেছে, সেটাই। তারা এই গানটা সম্পর্কে এখন জানে। নদীর জল ছোনা কুল ছোনা ছিল শুধু ঢেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। আসলে জানলো না তো কেউ, যে এখন তো দেখুন জেনেই গেল সব, কিন্তু জানলো না ওইটাই আসল ঘটনাটা, জানলো, দুঃখটা জানলো না। হ্যাঁ, ওটা জানলো না, কিন্তু জেনে গেল যে একটা গান, এরকম একটা গান আছে। আমরা কিন্তু শুটিং এর শেষে জানবো, প্লিজ। গানটা না,
গানটা জানলো, গানটাকে মানুষ চিনে ফেললো, জেনে ফেললো, শুনে ফেললো, কিন্তু ঘটনাটা তো জানলোই না, আসলেই আসল জানলো। ঘটনাটা আচ্ছা চলো আমরা একটু তাহলে আমি কিন্তু দাদা জানতে এসেছিলাম। আচ্ছা শোনা বলি পরে শুনে, এখন গানের মুড নেই, চলো। ওকে দাদা চলেন এই দিকটা ঘুরে আসি একটু। ক্ষুধা লাগছে, যাবো না, খাইতে গেছি। এদিকে কোথাও দাদা চলেন তাহলে নাজিরা বাজার যাই। নাজিরাবাদ, চলো। চলেন ও ভাই, ও অটো। দাদা আসলে অনেকদিন রিকশায় চড়া হয় না, হ্যাঁ, একটু এই যে আজকে রিকশায় ঘুরি। একটাই উঠি, একটাই। হ্যাঁ। অটো রিকশায়। রাতের ঢাকাটা আসলে রিকশায় ঘুরতে মজা। ডুবলে বেলা বেলায় বেলা, গান গাওয়ায় আর হবে না। ডুবলে বেলা বেলায় বেলা, গান গাওয়ায় আর হবে না। শান্তুরি হব রে হব, আর আমারে পাবি না। দাদা আমরা এখন নাজিরা বাজারের সেন্টার পয়েন্টে চলে এসেছি এবং হ্যাঁ, তাই তো চারপাশে বেশি। আপনি দেখতে পাচ্ছেন সেরকম স্বর্গ। অনেক অনেক সুন্দর গ্রান। সো আপনি কি খাবেন এবং কোনটায় ওই বসবেন? যে বললাম তেহেরি খাবো, চলো তেহেরি খাবো। ওকে ওকে ওকে। দাদা যখন আপনি টিএসসি-তে সময় কাটিয়েছেন তখন কি এই নাজিরা বাজারে বেশি খাওয়া হতো নাকি অন্য আসতাম, এই নাজিরা বাজারে আসতাম, যদি নীরব হোটেলে যেতাম, আরো অন্যান্য সব হোটেলগুলোতে যেতাম, পলাশির মোড়ে যেতাম। নির্বিঘ্নে তেহরিটা আমাদের খুব প্রিয় খাবার ছিল, ওদিক যেতাম। শাহবাগের পরোটা ডিম ভাজিও রাত্রে খেতাম। এখানে আসা হতো, কিন্তু আসলে এই হোটেলটা কিংবা পরোটা কিংবা তার পরোটা, এখানে 3টা হোটেলে তেহরির জন্য বিখ্যাত। দাদা আগের সময়টা ছিল অন্যরকম আর এখনকার সময় আবার আরেক রকম। আগে আপনার লাইফস্টাইলটা একরকম ছিল আর এখনকার লাইফস্টাইল হয়তো আরেক রকম। তো আগে কোন জিনিসটা বেশি খেতেন আর এখন কোন জিনিসটা বেশি খাওয়া হয়? আগে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, যে কারণে যখন খেতে আসতাম তখন খাওয়া দাওয়ার কোনো দিকে নজর যেত না। এখন ওরকম না, এখন পুরো জীবনটা অন্যরকম হয়ে গেছে। এখন বাসায় নিয়ম করে খাওয়ার সমস্যা নাই, নিয়ম করে না খেলে সমস্যা। বাসায় চিল্লাচিল্লি করে অনিয়মিত হয়ে গেলে সমস্যা। এখন জীবনটা অন্য জায়গায় আসলে আটকে গেছে। দাদা নাজিরা বাজারে আসবো, তেহরি খাবো, আর তেহরির সাথে ফায়ার পান খাবো না, দাদা হতেই পারে না। ফায়ার পান মানে কি, যে পানে আগুন জ্বলে? দাদা পানের মধ্যে আপনি কখনো ট্রাই করেননি? না না, আমি করতে চাই, আমার দাড়ি খুব পড়ে যাবে। তাহলে তো ভালোই হলো দাদা, আজকে কিন্তু আমি আপনাকে খাওয়াবো। তুমি কেউ, আমি দেখবো, আমি খাবো না, আমার খুব পড়ে যাবে। Sorry. না দাদা আজকে আপনাকে ট্রাই না, না, করতে হবে। দাদা এই সেই জায়গা না যেখানে সেই আপনি নদীর গান লিখেছেন? এই জায়গাতে ওদিক মুখ করেছিলাম, আচ্ছা পশ্চিম দিকে মুখ করেছিলাম। এখন তো যদি হয় না গেট বন্ধ। চলো একটু বসি এখানে। শিওর। দাদা আপনি এখানে বসেই সেই গান লিখেছেন, আমার একটা নদী ছিল জানলো না তো কে। হ্যাঁ, এটা 1992 সালের শেষের দিকে কিংবা খুব বেশি হলে 93 সালের শুরুর দিকে হবে। অনেক আমার- বছর। আমার যেটা মনে হয় 1992 সালে, 92 শেষের, একদম শেষের দিকে এই জায়গাটাতে ওদিক মুখ করে বসেছিলাম, পা ঝুলিয়ে আমি ছিলাম। আমার সঙ্গে আরো থেকে যেন ছিল এখানে, বন্ধুরা সেখানে ছিল, এখানে বসে ওদিকটা গিয়ে। এখন তো গান লিখেছিলাম ওদিক ঘুরে। এখন পরিস্থিতি ঘুরে এসে এখন এইদিকে। আচ্ছা মানে ব্যাপারটা এরকম যে পৃথিবী সমস্যা নাই, আমরা- আমরা আমরা আসলে গোল, যেখান থেকে যাত্রা শুরু করি ঘুরে সেই জায়গাতে আবার আসতে হয়। তো সেই আর কি। তো ভালো লাগছে এই জায়গায় এসে। এখন আসলে আচ্ছা দাদা এই যে গানটা লিখেছিলেন আপনি তখন বলেছেন কিন্তু এই নদীর ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন না। কি কি ঘটনা বলবো, কি বলছি? নদীটাকে নদীটা আবার কেমন, তো বললাম নদী কোনো মানুষ না তো। তুমি কি মনে করছো আমি কোনো মেয়ের নিয়ে লিখছি গান? অসম্ভব, ইম্পসিবল। দাদা সত্যি আমি মনে মনে ভেবেছি নিশ্চয়ই। আর দূর, আমি কোনো মেয়েকে নিয়ে গান লিখতে যাবো কেন? এটা তো আচ্ছা। প্রশ্নই ওঠে না। এটা নদী, এটা ওটা, এটা কাপ, এটা একটা মহাজাগতিক ব্যাপার স্যাপার। এটা একটা অনুভূতির
বিষয়, এখানে একটা শুদ্ধ চিন্তা, শুভ্র চিন্তার বিষয় আছে। মানুষের ভিতরে দুঃখ সুখ দুঃখের ঢেউয়ের কথা আছে। হ্যাঁ, থাকতে পারে, কোনো একটা মেয়ে থাকতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সেই সর্বস্ব না এই গানে। আচ্ছা কোনো নারীকে সর্বস্ব করে এই গান লেখা হয় নাই। আচ্ছা তবে নারী এই গানের একটা অংশ, অবশ্যই অংশ, অস্বীকার করার তো কোনো উপায় নেই। দাদা আমি কিন্তু মনে মনে এটাই গেস করছিলাম। তুমি হাসছো কেন? এটা এটা নিয়ে এই যে ঘুরে ফিরে আসলেন অংশ। না না, এই তো বাস্তবতা, তো এটাই, জীবন তো এরকমই আসলে। মেয়েদেরকে আমরা আলাদা করে দেখে দেখে তো সমস্যা বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই যে দাদা নারীর কথা যেহেতু চলেই আসলো, দাদা ওই বয়সে সেই 90 সালে আপনি গান গেয়েছেন, 92 আমার 93 বয়স ছিল তখন 22 বছর। আচ্ছা, তখন যেহেতু এই জায়গাটায় আপনি দীর্ঘ একটা সময় পার করেছেন, তখন ছোট্ট যদি কোনো একটা প্রেমের ঘটনা শুনি। প্রেমের ও বলা যাবে না, সমস্যা আছে। ভাবি বকা দিবে? আচ্ছা আমরা এটা কেটে দিব। এটা খুবই সমস্যা। আমরা ওটা কেটে দিব, ভাবি জানবে না। না না, এসব বলা যাবে না। দাদা দুটো যদি শুনি, দাদা সবার একটা থেকে দুইটা চলে গেল, এত একটু আগে বললে দাদা একটা প্রেমের গল্প। আমরা দেখেন দাদা, আমরা সকলের প্রেমের ঘটনা জানতেই পারি দাদা, এটা আমাদের একটা আবদার, আমরা জানতেই পারি, আপনার কাছ থেকে আমরা শিখবো। না বাবা, আমি তোমাদেরকে এই শিক্ষা দিতে চাই না বাবা, এই লিসন আমি দিতে পারি না দাদা প্লিজ, না। এই যে নারীর কথা চলে এসেছে, আপনি নারীর জন্য একটু গান আবার তুমি নিয়ে যাচ্ছ টেনে ওই জায়গায়। আমি যেটা বলতে চাই না, তুমি আমার মুখ দিয়ে সেটা বলা পাই দাদা তো। একটু করে যদি শুনি, একটু করে কি দাদা। একটু করে কি শুনতে চাও তুমি? ওই যে নারী, না, কোনো নারীর বিষয় নাই এখানে, এখানে অনুভূতির বিষয়। ওই অনুভূতি, নারী থেকে অনুভূতি, নারী থেকে তো অনুভূতি এসছে। না না, তুমি ওই স্পেসিফিক করো না ভাই, ঝামেলা তো। হ্যাঁ ওকে ওকে ওকে, কিন্তু না দাদা আমরা শিখতে চাই। এটা তোমাকে শেখাবো পরে অন্যভাবে, এই ক্যামেরার সামনে সব শেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা অফ স্ক্রিনে কিন্তু অবশ্যই জানবো। আচ্ছা তুমি যাই না। আচ্ছা দাদা, যেহেতু দীর্ঘ সময় এখানে অতিবাহিত করেছেন আপনি, আমরা আচ্ছা শুধু নদী কেন, এখানে অনেক গান লিখছি আমি, এই এলাকায় প্রচুর গান আমার, আচ্ছা। অনেক গান এখানে, অনেক গান এখানে। যেমন আর কোন কোন গানটা আসলে ছিল? ব্যাপারটা ছিল কি, আমি এই শাহবাগ থেকে শুরু করে এই দোয়েল চত্বর পর্যন্ত এই জায়গাটুকু ছিল আমার সেন্টার। ওকে, এই জায়গাটাকে কেন্দ্র করে আমি আসা যাওয়া করতাম, ঢাকা শহরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াতাম আচ্ছা বিভিন্ন জায়গায়। আমি কখনোই ঢাকা শহরে টানা 15 দিন থাকিনি। আচ্ছা ঢাকায় যখনই থাকতাম তখন প্রত্যেকদিন এখানে আসতাম, আচ্ছা এবং যদি ঢাকা থাকা অবস্থায় এখানে আসি না, এরকম ঘটনা খুব কম। বিশেষ কোনো কারণে যদি না আসছি, তো একটা অস্বস্তি বা অনুভব করছি আমি অসুস্থ আজকে। আচ্ছা দাদা, আমরা জানি, আমি শুনেছি আসলে আপনি দীর্ঘদিন এই শাহবাগে এলাকায় এক কাপড়ে কাটিয়েছেন, এটা কি আসলে সত্যি? এটা এক কাপড় বলার ভুল হবে, এক কাপড় তো কাটানো যায় না, মানে কাপড় একটাই ছিল, আচ্ছা। বারবার মানে এক কাপড়ে 2-5 বছর করে গেছে আর কি। আচ্ছা কাপড় তো ধুইতে হইতো মানে, আচ্ছা। তাই না? এরকম যেদিন কাপড় ধুইতাম সেদিন আর সন্ধ্যার আগে বেরোতে পারতাম না। আচ্ছা যেদিন কাপড় ধুইতাম সেদিন মনে করো যে তোমার কাপড় শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হতো। কাপড় যখন শুকাইতো তারপরে কাপড় চাপড় পরে, ভালো কাপড় চোপড়, এর আগে গামছা টামছা পরে লুঙ্গি মুঙ্গি পরে দিন পার করছি, গেঞ্জি গামছা লুঙ্গিতে ব্যাগে থাকতোই, সেগুলো পরে দিন পার করছি। কিন্তু যখন প্যান্টটা আবার শুকিয়েছে, জামাটা আবার শুকিয়েছে, তারপরে সন্ধ্যার পরপর বা সন্ধ্যার আগে আগে যখন দেখলাম না সম্পূর্ণ শুকিয়েছে, তখন সেটা পরে বেরোলাম। এভাবেই এক কাপড় বলা হয়েছিল, তার মানে যে এক কাপড় পরে কন্টিনিউ ঘুরতে হতো পাগল না করে। আচ্ছা দাদা, পাবলিক লাইব্রেরিতে যখন যেতেন, আপনি পাবলিক লাইব্রেরিতে গিয়েও ওখানে ঘুমিয়েছেন? হ্যাঁ, এটা কি সত্য? পাবলিক লাইব্রেরিতে আমি দিনের বেলা ঘুমাতাম। আচ্ছা। লাইব্রেরিতে বই একটা নিতাম, পড়তাম, আচ্ছা। মানে কিছুটা পড়া কিছুটা পড়ার ভান। আচ্ছা। বেসিক্যালি কথা হচ্ছে মনের মধ্যে নতুন গান। আচ্ছা। এখন এই গানটাকে শেষ না করে তো যাত্রা থামানো যাচ্ছে না। আচ্ছা কারণ গানটা শেষ করে যেখানে গন্তব্য সেখানে গিয়ে পৌঁছবো, যেখানে ঘুমাবো বা যেখানে খাবো, একটা জায়গা ঠিক কোনো না কোনো ভাবে ঠিক থাকতো। হয়তো বা গাজীপুর গিয়ে ঘুমাবো, আচ্ছা। কিংবা সূত্রাপুর যাবো, ছোটো ভাইরা থাকতো ওখানে যাবো, কিংবা হয়তো ঢাকার বাইরে কোথাও যাবো, প্ল্যান করছি। কিন্তু যে গানটা মাথার মধ্যে আছে, ওই গানটা লেখা শেষ না করা পর্যন্ত অন্য কোনো দিকে স্টেপ দিতে পারতাম না, দিলে ওটা নষ্ট হয়ে যায়, আর লেখা হয়নি। এরকম অনেক গান হচ্ছে, 4 লাইন লিখছি, আবার পরের 4 লাইন আসছে, 2 লাইন এসছে, এমন সময় ধ্যান ভঙ্গ হয়ে গেছে। দাদা, যেহেতু এই জায়গাটা আপনার জন্য স্মৃতি বিজড়িত একটা জায়গা, সেই অনেক স্মৃতি রয়ে গেছে এখানে, আপনি সেই বিখ্যাত গান লিখেছেন, আমার একটা নদী ছিল জানলো না। তো আপনার কণ্ঠে কিন্তু 2 লাইন শুনতেই হবে, এবং গানটা শুনবো, গান শুনতে শুনতে আমরা আরো কয়েক জায়গা ঘুরবো দাদা আজকেই। এখনই। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল। কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল।
সুখের গায়ে নেই জামা সে উলঙ্গ অনাবিল, কষ্টের গায়ে লাল জামা বেদনার গায়ে নীল, কষ্টের গায়ে লাল জামা বেদনার গায়ে নীল। তখন না এই শব্দটা যখন নীল বলে ছেড়ে দিতাম, তখন এই শব্দটা গিয়ে এদিকে ডানে বায়ে বাড়ি খেত, প্রতিধ্বনি হয়ে কানে ফিরে আসতো। এই ফাঁকা জায়গায় এই গাছপালার ভিতর দিয়ে সেই সেই স্মৃতি, সেই অনুভূতি, রাত, নিস্তব্ধ রাত, আমার আওয়াজে, আমার গলার আওয়াজে চারিদিকে মনে হতো ধ্বনি প্রতিধ্বনিত করছে, আর আমি গান, নতুন নতুন গান বানাচ্ছি, লিখছি। দাদা চলেন, জায়গাটা খুবই সুন্দর, বেশ আলোকিত করেছে এবং প্রত্যেকটা জায়গায় দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, খুব সাজানো গুছানো। চলেন দাদা, সামনে গিয়ে একটু বসি। আমার কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা। আচ্ছা দাদা, আমরা শুনেছি যে আপনি ঘরের ফ্যান বিক্রি করে অ্যালবাম বের করেছেন, ঘটনাটা কি আসলে সত্যি? কে বলছে এত বড় ডাহা মিথ্যা কথা? একটা ফ্যান বিক্রি করে অ্যালবাম হয়? সব বিক্রি করছি, হ্যান্ডি পাতিল, জামা কাপড় থেকে শুরু করে চেয়ার টেবিল, বই খাতা যা ছিল, তোষক বালিশ খাট পালং যা ছিল মেসের মধ্যে সব 8-10 মানে 8-10 জন থাকতাম আমরা একটা মেসে। তার মধ্যে আমাদের সাইকেল ছিল 10 জনের মধ্যে, সবাই তো আমরা এক মনের ছিলাম না, আমরা 4-5 জন ছিলাম এক মনোভাবাপন্ন আর কি। আমার বন্ধুরা ছিল, যশোরের পিপলু ছিল, কারণ বাজারের সমীর ছিল, হাসিফ ছিল, আমি ছিলাম, আদুল ছিল, আরও কে কে যেন ছিল, আর সূর্য ছিল, নজরুল ছিল, ওরা বাইরে ছিল, ওরা ম্যাচে থাকতো না। তো যাই হোক, আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একটা অ্যালবাম বের করতে হবে। আচ্ছা, তো টাকা পয়সা কিছু জোগাড় করলাম, কিন্তু কাজ একদম শেষে এসে আমরা আটকে গেলাম, 8 টাকা জোগাড় করতে পারছি না। তখন বিক্রি করে ম্যাচে, খালি লেখাপড়ার বই খাতা বাদে সব বিক্রি করে, সব বিক্রি। তাই অ্যালবামের জন্য, অ্যালবামের কাজটা শেষ করার জন্য সব বন্ধুরা মিলে সব মিলে ম্যাচের সব কিছু বিক্রি করে দিলাম, বই খাতা বাদে সব। ওই স্মৃতি কি বলা যায়? ওটা ছিল প্রথম অ্যালবাম, ওটা নদীর জল ছিল না, কুলচুনের গান ছিল না। এই গানটা লেখার আগে আমরা একটা অ্যালবাম করছিলাম বন্ধু বান্ধব মিলে, সেটা একটা অ্যালবাম, সেটা কি আপনার জীবনের প্রথম অ্যালবাম ছিল? হিসাবে ওই রকমই, কিন্তু ওটা সফল হয়নি, বাজারও ওইভাবে আসে নাই। আচ্ছা, করেছে, কাজ সম্পন্ন করতে পারছিলাম। মানে যে অ্যালবামটার পেছনে আপনি এত শ্রম দিলেন, সবকিছু বিক্রি করলেন, বলতে গেলে সর্বস্ব বিক্রি করে দিলেন, সবাই সবাই বলতে গেলে সবকিছু বিক্রি করে দিলেন, কিন্তু সেটা সফল হলো না। না, বাজারে এসেছিল, ওটাই আমাদের জন্য সফল হতো। ওই সময় যে আমরা একটা অ্যালবাম বাজারে আনতে পারছিলাম, ওটাই বিরাট ব্যাপার ছিল। আচ্ছা, কিন্তু এরকম ম্যাসিভ হিট করেনি, অনেক গান অনেক মানুষ শুনেছে, এরকম ব্যাপার ছিল না। এই যে দাদা প্রথমে যে অ্যালবাম রিলিজ করলেন, তখনকার এক্সাইটমেন্টটা কেমন ছিল? সেরকম অভিজ্ঞতা, ওটা এখন গল্প করে বোঝানো যাবে না। এটা ওই বয়সের ব্যাপার। আচ্ছা, ওই তরুণ বয়সের 20-22 বছর বয়সের যে একটা অভিজ্ঞতা, জীবনের রক্তের গরম, তখন দুনিয়া একদিক আমরা একদিক, এরকম একটা ভাব। এখন তো অনেক রকম কিছু টান, অনেক হিসাব নিকেশ, অনেক রকম ফরমাল, অনেক যোগ বিয়োগ করে কথাবার্তা বলতে হয়, অনেক সাত-পাঁচ ভেবে কথা বলতে হয়, অনেক কথা বলা যায় না। হ্যাঁ, ব্যাপার স্যাপার আছে। আগে জ্যাম কি ছিলাম, এসব কোনো কিছু ব্যাপার ছিল না, আমার যেটা ভালো লাগতো আমি সেটাই বলতাম। এখন বলা যায় না, সময়ের সাথে সাথে আরো অনেক কিছু বেড়েছে, দায়িত্ব পরিবর্তন চলে এসেছে। কি বলবো, কি বলতে, কিসের অর্থ কি দাঁড়াবে, 7-5 চিন্তা করে আসলে এখন একরকম বোবার মতোই আর কি বেঁচে থাকা। ওই সময় খুব বেপরোয়া ছিলাম, এখন ওই বেপরোয়া ভাবটা অনেক কমে গেছে। মাঝে মাঝে মনে হয় না যে যদি ওই সময়টা ফিরে যেতে পারতাম? আমি তো প্ল্যান করে আছি, আমি আবার একটা পুলটি মারবো আর কি, আর একটা পুলটি মেরে সব মানে আবার আগের মতো হয়ে যাবো। যদি একটা টাইম মেশিন পেতাম, নাকি? টাইম মেশিন সত্যি সত্যি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আমার মধ্যে সে পরিবর্তন চলে আসতে পারে, আজকে রাতেও চলে আসতে পারে। দেখা গেলো আজকের থেকে আমি আর কোনো কিছুই মানছি না, যেখানে যা বলার, যাকে যেখানে ধরার দরকার ধরে বসছি। দাদা সেই সময় এত আড্ডা দিয়েছেন, সারা রাত কাটিয়ে দিয়েছেন এই জায়গাগুলোতে, তো তখনকার আপনার যেই সহকর্মী ছিল বা কেউ ছিল না, বন্ধু ছিল, শুভাকাঙ্ক্ষী বন্ধু যারাই আপনার পাশে ছিল, আপনার সাথে আর কে কে তারা হয়েছে বা কারা তারা হতে পেরেছে এই পর্যন্ত? না এরকম অনেক আছে, নাম বলে শেষ করতে পারবো না। ওই সময় দেখো, আমার আড্ডার সার্কেলের বন্ধু বান্ধবরা অনেকেই ভালো অবস্থায় আছে, মিডিয়াতে অনেক ভালো অবস্থায়, সাংবাদিকতা অনেক ভালো অবস্থায়, অনেকেরই নাম বলতে পারি, আমি নাম বলে শেষ করি, শত শত নাম আমার মাথায়। এখন এই নামগুলো বলার জন্য আমাকে 1 ঘন্টার একটা অনুষ্ঠান দিতে হবে। আমি সবার নাম দিই, তবে যাদেরকে চিনে তাদেরকে হয়তো সবাই জানি আমরা, কিন্তু যাদেরকে চিনে না এরকম কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমি একটা ওই সময়টাই মানে কাটিয়েছি, এরকম যে মানুষগুলোকে আমরা চিনি নাই, যে মানুষগুলোকে আমরা ঠিকমতো মূল্য দিতে পারি নাই, সেই মানুষগুলোর কথা আমার বেশি বলতে ইচ্ছে করে, আমার স্বভাবটা এরকম। হ্যাঁ, অনেক রকম ক্রিয়েটিভিটি ছিল অনেক মানুষের, অনেকে দাঁড়াতে পারে নাই, অনেকে ক্রিয়েটিভিটি নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, অনেকে লিখে
অনেকে সুর করে, অনেকে গায়, তাদেরকে অনেকে ব্যক্তিগতভাবে আমরা কয়েকজন চিনি, কিন্তু মাস পিপুল মিডিয়া চেনে না। এরকম অনেক মানুষ আছে আমার আড্ডার মানুষজন। আমাদের ওই সময়ের আমি যাদের সঙ্গে আড্ডাবাজি করেছি তারা অনেকেই এখন অনেক পরিচিত মানুষজন, মিডিয়ায় সব জায়গায়, সাংবাদিকতায় আছে, মিডিয়ায় আছে, টিভি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে, গান করে, ছবি আঁকে, কবিতা লিখে, ভ্রমণ করে, এরকম অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে আমার পূর্ব পরিচিতরা। কার কথা থেকে কার কথা বলবো, সবাইকে আমি চিনি, সবাই যেন ভালো থাকে। স্মৃতিচারণের জগৎটা অন্যরকম, আমি সবাইকে স্মরণ করছি, সবাইকে অনুভব করি, কিন্তু যদি কারোর কথা বলতে হয় স্পেসিফিক্যালি, আমার মুখ দিয়ে একটা কথা বেরোবে, একজনকে এখন স্মরণ করবো, তো তার পাশে এমন আরেকজন আছে, তাকে তার আগে স্মরণ করা উচিত ছিল। দেখা যাচ্ছে আমার ব্রেন এখন আসতেছে না, এত অল্প সময় এত শর্ট। এগুলো আমি বায়োগ্রাফিতে বলতে পারি। আমার পার্সোনাল লেখা যেটা চলছে, আমি নিজের জীবনের উপর একটা লেখা লিখছি, সেখানে খুঁটিনাটি ডিটেলস আছে, সব চরিত্র, অধিকাংশ চরিত্র সেখানে, দুই একটা চরিত্র মানে স্লিপ অফ মাইন্ড হয়ে হয়তো বা ছুটে যেতে পারে, কিন্তু আমি একদম নিখুঁতভাবে খুঁজে খুঁজে সেই চরিত্রগুলোকে আনছি। তাদের কথা বিস্তরভাবে বলতে হবে, এত সংক্ষেপে বলা যাবে না। দাদা, আপনার সাথে গল্প করতে না আমার ভীষণ ভালো লাগছে, কিভাবে যে রাতটা কেটে যাচ্ছে আসলে টেরই পাচ্ছি না। মানে এতদিন পরে এসছি ক্যাম্পাসে, এরকম পরিবর্তন, মল চত্বরে এরকম আলো ঝলমল অবস্থা, সারা রাত ধরে এখানে ছেলেরা, এখানে মানুষ ঘুমাচ্ছে, এত সুন্দর। আগে তো এরকম জায়গা থাকলে তো আমি হয়তো ঘর বাড়ি হতো না, মানে এইভাবে পার হয়ে যেতাম। আমার তো ইচ্ছা করছে এভাবে গল্প করেই যাই। দাদা, অনেকক্ষণ ধরে গল্প করছি, দাদা একটা গান শুনবো। ও পাখি পাখি পাখি, ও পাখি, লাল পাখি, ও হো লাল পাখি, নীল পাখি লাল, তোমার হলুদ মায়ার ডানায় হাসে মহাকাল পাখি। ও পাখি, কেউ তোমারে অচিন ডাকে, কেউ ডাকে পরাণ। ও পাখি, কেউ তোমারে অচিন ডাকে, কেউ ডাকে পরাণ। তোমার গুণগান গাহিল মহা মহা প্রাণ পাখি। ও পাখি পাখি পাখি, ও পাখি, নীল পাখি লাল, তোমার হলুদ মায়ার ডানায় ভাসে মহাকাল পাখি। ও পাখি পাখি, ও পাখি পাখি, ও পাখি। না দাদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে এত সুন্দর একটা সময় দিবেন আমি আসলে ভাবতে পারিনি। সত্যি বলতে আমার আজকের রাতটা খুব ভালো কেটেছে, আমার কাছে মনে হচ্ছে। আমারও খুব ভালো লেগেছে আসলে। চ্যানেল এক্সকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ, ওয়েলকাম, সুস্বাগতম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে, আমাদের এই আয়োজনটা অনেক বেশি স্পেশাল করবার জন্য। আসলে আপনি না থাকলে আমাদের আজকের প্রোগ্রামটা এত বেশি স্পেশাল হতো না। জানি, আমি তাও জানি না, সব মিলিয়ে সবার উপস্থিতি, যেভাবে রোমান যেভাবে প্ল্যান করেছে, গানটা স্ক্রিপ্ট করেছে, আমাদের জার্নিটা যেভাবে সে করতে চেয়েছে, ওর কাজটা, ক্যামেরার পিছনে যারা কাজ করছে, লাইটে যারা কাজ করছে, ট্রান্সপোর্ট, ফুড, এ টু জেড, তারপরে সর্বোপরি ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, স্টুডেন্টরা যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা করছে, প্রথম থেকে তারা যারা আছে, ওদেরও তো একটা অংশগ্রহণ সুন্দর করেছে আমাদের অনুষ্ঠানটাকে, আমাদের আয়োজনটাকে। আসলে এরকম আমার জীবনটা এরকম, আমি যেখানে যাই মানুষ নিয়ে চলি, তো মানুষের একটা অদ্ভুত সহযোগিতা সবসময় আমার সঙ্গে কাজ করে। কারণ আমি একটা জিনিস মনে করি যে আমি যত সরল সহজভাবে মানুষের সঙ্গে মিশবো, প্রকৃতি আমাকে তত সহজ সরলভাবে ধরা দেবে। বাহ। আর মানুষই হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় উদাহরণ। মানুষের চাইতে প্রকৃতির কোনো মানে অমূল্য সম্পদ আর কী হতে পারে, মানুষই শ্রেষ্ঠ। আশরাফুল মুখলুকাত তো মানুষকেই বলা হয়েছে। তো সেই মানুষের সঙ্গে আমি মিলেমিশে চলি, মানুষকে অন্তর থেকে অনুভব করি, ভালোবাসি। এটা একটা অদ্ভুত আমার কাছে, এটা মানে প্রকৃতি প্রদত্ত একটা, আমি মনে করবো যে একটা স্বভাব আমার। আমি এরকমই যেন থাকি সবসময়, সারা জীবনে যতদিন বেঁচে আছি, আর জানি না কদিন থাকবো পৃথিবীতে, এই অনুভূতিটা নিয়ে যেন পৃথিবী থেকে চলে যেতে পারি, এটা আমার একমাত্র চাওয়া। আমরা চাই আপনি সবসময় সুস্থ থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, এবং সবার ভালোবাসায় আপনি যেভাবে শিখতো ঠিক তেমনি আপনিও আমাদেরকে ভালোবাসাবেন। সারাটা রাত পার হয়ে গেল, ভোর হয়ে গেল, আজানও হচ্ছে। তো আজানটা শেষ হলে আপনার কাছ থেকে যেতে যেতে একটা গান শুনবো, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আমি নরিন আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকের আমাদের এই আয়োজন তারা জ্বলা রাতের অনুষ্ঠান থেকে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এস এর সাথে থাকুন। ওরে মানুষ আমি আমার কেন পাখির মতো তাই রে নাই রে গেল সারাটা জীবন।
আহা মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন, ওরে মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন, তাই রে নাই রে গেল সারাটা জীবন।